এটার কি পুনরায় আমি ফিরে পাবো আর কি, মানে বিপরীতমুখী করতে পারবো, সেটা হচ্ছে প্রত্যাবর্তক। আচ্ছা, এটা আমি লিখে দিই আগে। ঠিক আছে, প্রত্যাবর্তক। প্রত্যাবর্তক প্রক্রিয়া। ঠিক আছে, প্রত্যাবর্তক প্রক্রিয়া এটা কি? দেখো, এটা লিখবে যে প্রক্রিয়া বিপরীতমুখী করা যায়, ঠিক আছে, বা অটোমেটিক করতে পারে। আর এই প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ার প্রতিটা স্তরে তাপ ও কার্যের ফলাফল সমান হয়। ঠিক আছে, কার্যের ফলাফল সমান। এর সাথে বলতে সমান ও বিপরীতমুখী হয়। তার মানে যে প্রক্রিয়াটাকে ধরো আমি সমান ও বিপরীতমুখী হয়, ঠিক আছে, বিপরীতমুখী হয়। মানে এবার বিপরীতমুখী বলতে ধরো একটা তাপ ও কার্যের মধ্যে যে রিলেশনটা আছে সেটার ক্ষেত্রে আমি একটা নিতে পারি প্রক্রিয়াটার ক্ষেত্রে। ধরো যেরকম একটা বরফের যদি আমি গোলা নিই, ঠিক আছে, বা বরফের যদি টুকরো নিই, তখন সেক্ষেত্রে বরফের টুকরোটা কিছু পরিমাণ তাপ দিলে সেটা কিন্তু গলে জলে রূপান্তরিত হয়ে যাবে। এবার ওই যখন জলটা থেকে আমি মনে করো তাপ যদি বার করে দিই, যেমন হচ্ছে যদি জলের ক্ষেত্রে বলতে যাই, তাহলে 80 ক্যালোরি যদি তাপ আমি বের করে নিই একটা ওই কিছু পরিমাণ জলের থেকে, তাহলে সেটা কী হয়ে যাবে, তখন বরফে রূপান্তরিত হয়ে যাবে। মানে ওই মানে যদি বলো যে জিরো ডিগ্রি সেন্টিগ্রেড জল আর জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বরফের মধ্যে পার্থক্য কি, মানে একটাতে 80 ক্যালোরি তাপ আছে আর একটাতে নেই। তার মানে তাপটাকে যখন তাপটা দিয়ে দিচ্ছি তখন কিন্তু জলে পরিণত হচ্ছে, আবার তাপটা বের করে নিলে কিন্তু আবার বরফে পরিণত হয়ে থাকছে। তার মানে বিক্রিয়াটিকে আমি বিপরীতমুখী করতে হচ্ছে। তার মানে কি, যে প্রক্রিয়া, ঠিক আছে, বিপরীতমুখী করা যায় এবং এই প্রক্রিয়ার প্রতিটি স্তরে তাপ ও কার্যের ফলাফল সমান ও বিপরীতমুখী হয়, ঠিক আছে, তাকে কী বলা হচ্ছে, প্রত্যাবর্তক প্রক্রিয়া। তাহলে একটা উদাহরণ এরকম করে রাখবে। এবার এই ক্ষেত্রে কী হয়, অনেক সময় প্রত্যাবর্তক প্রক্রিয়াটার ক্ষেত্রে ধরো ডাইরেক্ট হয় সম্মুখবর্তী হয়, এবার রিভার্সও করা যায়। আর সরাসরি কী হচ্ছে যে এই প্রত্যাবর্তক প্রক্রিয়াটার ক্ষেত্রে অনেক সময় এবার যে প্রক্রিয়াগুলো কী হচ্ছে অনেক সময় ধীর গতিতে হয় বা মন্থর থাকে, এই ধরনের বিক্রিয়া কিন্তু এখানে ঘটে থাকে। তুমি বলতে পারো যেমন হচ্ছে ঘর্ষণ প্রক্রিয়া, এটা কিন্তু একটা অপচয় হচ্ছে। তো অপচয় বল যেগুলো প্রত্যাবর্তক হয় সেটা কিন্তু অতটা অপচয় হয় না। তাহলে অপ্রত্যাবর্তক যেটা সেটা কিন্তু অপচয় হয়। যেমন হচ্ছে ধরো আমি বলছি অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, এগুলো কি, এটাকে বলা হচ্ছে ইরিভার্সেবল প্রসেস। ঠিক আছে, এটার নাম হচ্ছে আগেরটা রিভার্সেবল, REVERSIBLE, রিভার্সেবল প্রসেস। ঠিক আছে, আর এটা কি ইরিভার্সেবল, ইরিভার্সেবল প্রসেস। ইরিভার্সেবল প্রসেস। এবার এই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে কী হচ্ছে দেখো, আচ্ছা পয়েন্টের একটা সমস্যা আছে, প্রসেস, ঠিক আছে। তো অপ্রত্যাবর্তক প্রক্রিয়াটা কি, যেটা তুমি বিপরীতমুখী করতে পারছো না।
মানে ধরো যেমন ঘর্ষণের ক্ষেত্রে যে ঘর্ষণ, এই যে একটা বল এখানে কি হচ্ছে, যখন কোনো একটা বস্তু বা একটা বস্তুকে যে ঘর্ষণ যখন হচ্ছে, তখন সেক্ষেত্রে যে পরিমাণ বলটা অপচয় হচ্ছে, সেই বলটা কিন্তু ফিরে কিন্তু পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। বা এটার জন্য কী হয়েছে, একটা কিন্তু লস হয়ে যাচ্ছে, এনার্জি লস হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা অপচয়ী প্রক্রিয়া। তাহলে এটা কী হবে, যে প্রক্রিয়ায় এটা করবে বিপরীতমুখী করা যায় না, ঠিক আছে। সেটা হচ্ছে কি অপ্রত্যাবর্তক ঘটনা। এবার ধরো কোনো একটা বিস্ফোরণ যে ঘটলো, ঠিক আছে, এটাও কিন্তু অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। এবার তোমাদের আছে একটা হচ্ছে পেল্টিয়ার ইফেক্ট, আর একটা হচ্ছে তোমাদের থমসন এফেক্ট। এবার এখানে মনে রাখবে আর একটা তার সাথে আছে জুল এফেক্ট। এবার যে পেল্টিয়ার ইফেক্ট যেটা হয়, থমসন এফেক্ট যেটা হয়, সেটা কিন্তু প্রত্যাবর্তক, কিন্তু জুল যে ক্রিয়াটা হয় সেটা কিন্তু ধরো অপ্রত্যাবর্তক। তাহলে এইখানে যদি একটা উদাহরণ হিসেবে আমি বলে দিই তোমাদেরকে, যে প্রত্যাবর্তক প্রক্রিয়া মনে রাখবে এটা কিন্তু জুল থমসন, ঠিক আছে। এই পেল্টিয়ার এফেক্ট করবে আর একটা থমসন এফেক্ট করবে, ঠিক আছে। পেল্টিয়ার নামটা এখানে লিখে দিচ্ছি নিচে। পেল্টিয়ার পেল্টিয়ার এফেক্ট বা পেল্টিয়ার ক্রিয়া বলতে পারো। এটা কিন্তু প্রত্যাবর্তক, পেল্টিয়ার বলতে পারো, আর তার সাথে থমসন বলতে পারো, পেল্টিয়ার ও থমসন। পেল্টিয়ার ও থমসন ক্রিয়া। আর যেটা আছে এর সাথে হচ্ছে তোমাদের এইটা কি প্রত্যাবর্তক প্রক্রিয়া। আর এদের সাথে আছে একটা জিনিস জুল ক্রিয়া, এটা হচ্ছে কি অপ্রত্যাবর্তক, ঠিক আছে। এবার যেটা অপ্রত্যাবর্তক প্রক্রিয়াগুলো, যেটা আমাদের ঘর্ষণটা আছে অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। এবার তার সাথে হয় কি, যে তড়িৎ প্রবাহ হলে বাধার ফলে যে তাপ উৎপন্ন হয়, তাহলে এটা হচ্ছে একটা বলতে পারো অপ্রত্যাবর্তক প্রক্রিয়া, ঠিক আছে। এটা মানে বিপরীতে আনা যাবে না মোট কথা এই প্রক্রিয়াগুলো করার ক্ষেত্রে। এবার হচ্ছে কি, যেটা হয় প্রত্যাবর্তক ক্রিয়া, এই প্রত্যাবর্তক প্রক্রিয়াটা এটা কী হয়, সবসময় কিন্তু আস্তে আস্তে হয় প্রত্যাবর্তক প্রক্রিয়াটা। এটা কিন্তু এখান থেকে পার্থক্য করতে পারে যে প্রত্যাবর্তক প্রক্রিয়া সবসময় ধীর গতিতে হয়, আর যেটা ঘর্ষণে যেটা বলতে পারে যেগুলো অপচয় হচ্ছে, অপচয় মানে হচ্ছে অপ্রত্যাবর্তক যে প্রক্রিয়াটা হয় সেটা কিন্তু বেশিরভাগই অপচয় হয়, সেই জন্য এই প্রক্রিয়াগুলো কিন্তু স্পিডে হয়। মানে যেটা ঘর্ষণের ঘটনাটা বললাম, এটা কিন্তু একটা অপ্রত্যাবর্তক প্রক্রিয়া। তাহলে এখানে এই প্রক্রিয়াটা কিন্তু একটু স্পিডে হয়, আর যেগুলো প্রত্যাবর্তক প্রক্রিয়া হয়, প্রত্যাবর্তক প্রক্রিয়াগুলো কিন্তু খুব আস্তে আস্তে হয়। এরপর তোমাদের যেটা ইম্পর্টেন্ট টপিক এখানে আছে, সেটা তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র, ঠিক আছে। তো এটা দেখো আমি নেক্সট পেজে দেখাচ্ছি তোমাদেরকে। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দেখো, এটা বলছি। এবার এটার ক্ষেত্রে দুটো স্টেটমেন্ট আছে, একটা ক্লসিয়াস আর একটা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক, ঠিক আছে। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, ঠিক আছে। এটা দুটো স্টেটমেন্ট। এক নম্বর হচ্ছে কি ক্লসিয়াস, ঠিক আছে।
ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলছে দেখো, এবারে নর্মালি কি হয় যে জিনিসটা তাপগতিবিদ্যা তোমাদেরকে জানতে হবে। আগে এখানে প্রসেসটা আমি একটু বলে দিই, তারপর তোমরা ব্যাখ্যাটা বুঝতে পারবে না হলে। মানে অ্যাকচুয়ালি একটা স্বয়ংক্রিয় ইঞ্জিন কি করে, ধরো এখান থেকে এখানটা আমার স্ট্রেট লাইন হচ্ছে না, সেই জন্য আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এইখানে একটা আমি মানে তাপ আধার দিলাম, ঠিক আছে, তাপ আধার এখানে একটা গোল করবে, তারপরে ধরো এখান থেকে একটা এল লিখলাম, ঠিক আছে। এই যে মাঝে এটা দেবে, এখান থেকে এইচ লিখবে, এইচ মানে হচ্ছে হিট ইঞ্জিনের নীতি, আর এখানটা ডাব্লিউ, ঠিক আছে। তো এখানে মানেটা কি দেখো, আমি এই যে এইচ যেটা লিখলাম এটা হচ্ছে একটা হট রিজার্ভার। হট রিজার্ভার মানে হচ্ছে একটা গরম তাপদাহ, মানে এটা হচ্ছে তাপমাত্রাটা বেশি থাকে। আর এখানে হিট ইঞ্জিনটা দেখো, এই হিট ইঞ্জিন মানে হচ্ছে যে এখানে ইঞ্জিনটা কি কাজ করছে, যে হট রিজার্ভার মানে উচ্চ তাপমাত্রা থেকে তাপাধার থেকে তাপটা নিচ্ছে, তারপর কিছু পরিমাণ দেখো লো টেম্পারেচার এল যেটা লিখেছি সেটা হচ্ছে নিম্ন তাপমাত্রা আধার, এখানে কিছুটা পরিমাণ পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। আর বাকিটা কী করছে, ওয়ার্ক ডান করছে। এবার ক্লসিয়াস এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনুযায়ী একটা তাপ ইঞ্জিন এরকমভাবে কাজটা করে, ঠিক আছে। এবার ক্লসিয়াস কী বলতে চাইছে দেখো, বলছে এরকম কোনো যন্ত্র সম্ভব নয়, মানে স্বয়ংক্রিয় যন্ত্র যেটা কী করে যে লো টেম্পারেচার থেকে তাপটা নিয়ে হাই টেম্পারেচারে পাঠানো, ঠিক আছে, এটা কোনোভাবেই সম্ভব নয়, ঠিক আছে, এটাই বলতে চাইছে। তাহলে এটা কি ক্লসিয়াসের বিবৃতি লিখবে যে কোনো স্বয়ংক্রিয় যন্ত্র, ঠিক আছে, কোনো স্বয়ংক্রিয় মানে অটোমেটিক, স্বয়ংক্রিয় বা সেলফ অ্যাক্টিং বলতে পারো, স্বয়ংক্রিয়, এটাকে বলতে পারো সেলফ অ্যাক্টিং, ঠিক আছে, নিজে নিজে কাজ করতে পারে। সেলফ অ্যাক্টিং কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রা বস্তুতে তাপের সরবরাহ করা সম্ভব নয়, ঠিক আছে। মানে কোনো একটা অটোমেটিক বা সেলফ অ্যাক্টিং যন্ত্র কী করতে পারে না, যে নিম্ন তাপমাত্রা, যেটা তোমাদেরকে আমি দেখালাম যে এই লো টেম্পারেচার থেকে একটা হিট ইঞ্জিন করতে পারে না, বা এরকম ইঞ্জিন আমি তোমাদেরকে উদাহরণ দিলাম, যেটা পারে না যে লো টেম্পারেচার হিটটা নিয়ে কিছুটা পরিমাণ মানে বাইরে থেকে তাহলে কাজ করতে হবে, তাহলে কিন্তু এখানে হাই টেম্পারেচার পাঠাতে পারবে, ঠিক আছে। না হলে কিন্তু অটোমেটিক করতে পারে না। নর্মালি যেটা ঘটনা ঘটে, মনে তুমি যদি এখানে একটা ঢালু অংশ নাও, ঠিক আছে, আর এইখানে ধরো জলটাকে এখানে যদি জল ঢেলে দাও, ঠিক আছে, জলটা গড়িয়ে কী হবে, এখানে নিম্ন যে এখানে স্থানটা আছে এখানে কিন্তু জলটা চলে আসবে। এরকম ঘটনা ঘটবে না যে নিম্ন থেকে জলটা উঠে এখানে উপরে হায়ে উঠছে, এরকম ঘটনা ঘটতে পারে না। সেটা এখানে ক্লসিয়াস তার স্টেটমেন্টে কিন্তু বলেছে। তা এরপর তোমরা করবে যেটা, সেটা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি, ঠিক আছে। কেলভিন প্ল্যাঙ্ক কী বলছে দেখো, 2 নম্বরে দেবে কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি, কেলভিন প্ল্যাঙ্কের বিবৃতি। তো এখানে কি বলছে দেখো কেলভিন প্ল্যাঙ্কে, এবার হচ্ছে কি যে পরিমাণ তাপটা একটা ইঞ্জিন নিচ্ছে তাপাধার থেকে, সেটাই কি হচ্ছে দেখো পুরোটাই কিন্তু কার্যে রূপান্তরিত করতে পারবে না, ঠিক আছে। মানে এটা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক বলে গেছে যে একটা তাপমাত্রা ধরো
কোনো যন্ত্র যে পরিমাণ তাপ শোষণ করে তার সম্পূর্ণটাই কার্যে রূপান্তরিত করতে পারে না। ঠিক আছে, এটা কেলভিন প্ল্যাঙ্ক বলে গেছে যে যে পরিমাণ আমি যে তাপটা নিচ্ছি, ধরো একটা হিট ইঞ্জিন, এখান থেকে যদি আমি বলি যে 100 ক্যালোরি, আমি হিসাব বললাম যে 100 ক্যালোরি তাপ নিচ্ছে। ঠিক আছে, এবার 100 ক্যালোরি তাপ নিলে এই 100 ক্যালোরির যে কাজটা সেটা কিন্তু করতে পারে না, সে 98 ক্যালোরি কাজ করতে পারে ম্যাক্সিমাম। ধরো আমি এটা হিসাব ধরলাম যে 98 ক্যালোরি কাজ করে, 2 ক্যালোরি কিন্তু তাপ যেটা এটা কিন্তু অপচয় করছে নিম্ন তাপমাত্রা, এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, 2 ক্যালোরি মানে যে 100% কিন্তু পুরোটা কাজে লাগাতে পারছে না, মানে ওয়াকে রূপান্তরিত করতে পারছে না। তার মানে কি এর এফিসিয়েন্সি কী হবে, এটা থেকে কিন্তু এফিসিয়েন্সি ক্যালকুলেশন তোমাদের হবে, এটা তাপ ইঞ্জিনের কর্মদক্ষতাটা। ঠিক আছে, তো তার আগে তাপ ইঞ্জিনের ব্যাপারটা তোমাদেরকে দেখাবো, এফিসিয়েন্সি ক্যালকুলেশন। আচ্ছা, তাপ ইঞ্জিন ব্যাপারটা কি, ধরো এখানে তাপ ইঞ্জিন, ঠিক আছে, তাপ ইঞ্জিন এটা কী করবে দেখো, তাপ ইঞ্জিনে একটা ঘটনা এখানে ঘটে, এই হিট ইঞ্জিনে তোমাদের নর্মালি কী হয় যে একটা তুমি বলতে পারো সংস্থা বা ব্যবস্থা কী হচ্ছে, তাপ শক্তিটা পুরোটাই কিন্তু কন্টিনিউয়াসলি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে যায়, সেটাকেই বলা হচ্ছে কি তাপ ইঞ্জিন। আচ্ছা, এটা লিখবে যে ব্যবস্থার দ্বারা তাপ শক্তিকে নিরবচ্ছিন্নভাবে মানে কন্টিনিউয়াসভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা যায়। তাকে তাপ ইঞ্জিন ঠিক আছে, তার মানে কি যে এরকম ইঞ্জিন সম্ভব নয়, এটাই কেলভিন প্ল্যাঙ্ক বলতে চাইছেন যে ব্যাপারটা, যে যতটা পরিমাণ আমি তাপ নিচ্ছি সেটা পুরোটাই যে 100 ক্যালোরি কাজ করতে পারবো না, কি তাপ ইঞ্জিনে আদর্শ তাপ ইঞ্জিন মানে কি বাস্তবে সম্ভব নয় যে 100 ক্যালোরি তাপ নিচ্ছে, সে 100 ক্যালোরি তাপটা পুরোটাই কার্যে রূপান্তরিত করছে, এরকম 100% এফিসিয়েন্সি ইঞ্জিন সম্ভব নয়। তাহলে তাপ ইঞ্জিনে এবার তোমাকে কি বলে কর্মদক্ষতা নির্ণয়। অ্যাকচুয়ালি কি কর্মদক্ষতা কী করবে, ধরো ক্যালকুলেশনটা এটা নেক্সট পেজে দেখাচ্ছি। ধরো আমি এখানে ইঞ্জিনের একটা নর্মালি স্ট্রাকচার নিচ্ছি, মাঝে এটা ধরো গোলটা হচ্ছে না, মোটামুটি একটা শেপ নিয়ে নেবে, গোল শেপ, গোল করার চেষ্টা করবে শেপটা। ঠিক আছে, এখানে আমি ই দিচ্ছি, এটা বাইরে, আমি এখানে বাইরে দেখিয়ে দিচ্ছি, এটা ডাব্লিউ লিখবে এই সাইডে, আর এটা কি লিখবে, ধরো এর টেম্পারেচার হচ্ছে T1, হট যেটা আছে এটা ধরো রিজার্ভার,
এটা T2 টেম্পারেচার, ঠিক আছে। এখানে ধরো Q2 পরিমাণ তাপ নষ্ট হচ্ছে, এখান থেকে Q1 পরিমাণ তাপ নিচ্ছে, ঠিক আছে। হিট ইঞ্জিনটা এই কাজটা করছে। তাহলে কর্মদক্ষতা দেখো, কর্মদক্ষতা কী হবে, এটা দিয়ে প্রকাশ করা হয়। আউটপুট মানে যে পরিমাণ যে কার্যটা করছে বাইরে আর যে পরিমাণ তাপটা নিচ্ছে মানে ইনপুটে, ঠিক আছে। মানে তুমি যেটাকে ডাইরেক্ট বলতে পারো যে বহিস্থ কার্য বাই এটা কি হচ্ছে গৃহীত তাপ, ঠিক আছে। বহিস্থ কার্য বাই গৃহীত তাপ, যে পরিমাণ তাপটা নিচ্ছে আর বহিস্থ যে কার্যটা করছে। তেমন আমি ধরো এখানে বলছি যে ডাব্লিউ ওয়ার্ক করছে আর কি পরিমাণ তাপটা নিয়েছে, ধরো Q1 পরিমাণ তাপটা নিয়েছে। তাহলে এইখানে ধরো আমি ক্যালকুলেশন হিসাবে কী হচ্ছে দেখো, ডাব্লিউ পরিমাণ যদি ওয়ার্ক ডান করে তাহলে ডাব্লিউ সমান হচ্ছে যে পরিমাণ তাপটা নিচ্ছে Q1 আর যতটা বাইরে অপচয় করে দিচ্ছে তাহলে Q2। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে Q1 মাইনাস Q2 বাই নিচে হচ্ছে কি Q1। তাহলে এটা হচ্ছে দেখো Q1 বাই নিচে হচ্ছে Q1 মাইনাস এখানে হচ্ছে Q2 বাই Q1, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস Q2 বাই Q1। তাহলে এটাকে কী বলা হচ্ছে, এটা দিয়ে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। এই যে পার্সেন্টেজ করো এটার সাথে এটা যদি পার্সেন্টেজ করো শতকরা হিসাব, তাহলে এটার সাথে 100% হিসাব করে নেবে, ঠিক আছে। এবার তোমাদের বলে একটা তাপমাত্রাই বলে দেয়, ঠিক আছে। তাপমাত্রা মানে হচ্ছে ধরো এটাকে যদি 1 বাই তাহলে কী হয়ে যাবে T2 বাই এখানে T1 ইন্টু তোমরা 100% করতে পারো। মানে একটা ধরো যেটা উচ্চ তাপমাত্রা আধারের ক্ষেত্রে টেম্পারেচার আমি বললাম 127 ডিগ্রি টেম্পারেচার, ঠিক আছে। যেটা হাই টেম্পারেচার, হাইয়ের ক্ষেত্রে তোমরা বলতে পারো এটা T1, ঠিক আছে। 127 টাকার মধ্যে কেলভিন করতে হবে। তাহলে এর সাথে যদি আমি 273 যোগ করি তাহলে টোটাল হয়ে যাচ্ছে এটা সমান 400 কেলভিন, ঠিক আছে। T1টা তাহলে কত পেলে 400 কেলভিন। আর যদি বলি নিম্ন তাপমাত্রাটা কত, যদি বলি নিম্ন তাপমাত্রাটা শুধু 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে কত হবে 273 প্লাস এখানে ধরো 27, তার মানে হচ্ছে 300 কেলভিন, ঠিক আছে। তাহলে এখানে যদি বলে মানে কর্মদক্ষতা এফিসিয়েন্সি কত হচ্ছে, তাহলে 1 মাইনাস T2 মানে কত এলো ধরো 300, তাহলে 3 বাই এখানে হচ্ছে 4, ঠিক আছে, ইন্টু 100% করবে। তাহলে এখানে হচ্ছে 1/4 মানে হচ্ছে 25%। একবারে ক্যালকুলেশন করলে চলে আসবে মানটা, এরকম তোমাদের আসবে। আবার এরপর তোমাদেরকে দেখো আরেকটা জিনিস দেখাবো। এরপর রেফ্রিজারেটরের যে ব্যাপারটা আছে, রেফ্রিজারেটর ব্যাপারটা এর মধ্যেই থাকবে, হিট ইঞ্জিনের মতনই তোমাদের এটার ক্যালকুলেশনটা ওই যেরকম হিট ইঞ্জিন করে রেফ্রিজারেটর করেছে। ধরো এখান থেকে ধরো তাপটা যেমন হিট ইঞ্জিনের ঘটনাটা মনে রাখবে, এটা কিন্তু উচ্চ তাপমাত্রা থেকে তাপটা নিচ্ছে দিয়ে কিছুটা পরিমাণ বহিস্থ কার্য করছে, তারপর কিছুটা বাইরে ফেলে দিচ্ছে। কিন্তু একটা ধরো যদি রেফ্রিজারেটর মানে ফ্রিজে জিনিসটা হচ্ছে বাইরে থেকে কাজ করে কী করছে, নিম্ন তাপমাত্রা থেকে তাপটা নিয়ে উচ্চ তাপমাত্রায় পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা কাজটা করছে, বাইরে থেকে কাজ করতে হবে তখন, ঠিক আছে। এটা হচ্ছে ওয়ার্ক ডান তখন অন দ্য সিস্টেম হবে, আর এখানে কি হচ্ছে বাই দ্য সিস্টেম হচ্ছে। এটা আমি দেখাচ্ছি দেখো রেফ্রিজারেটর নেক্সট পেজে। এরপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি হিমায়ক, ঠিক আছে। হিমায়কটা কি মানে তোমরা যেটাকে বলো রেফ্রিজারেটর। রেফ্রিজারেটর অ্যাকচুয়ালি হচ্ছে কোনো যন্ত্রটা, ঠিক আছে। হিমায়ক মানে ধরো একটা যন্ত্র যেটা কী করছে নিম্ন তাপমাত্রা থেকে তাপটা নিচ্ছে, বাইরে থেকে কাজ করছে, বাইরে থেকে কাজ করার পর সেটা হচ্ছে ওই নিম্ন তাপমাত্রা থেকে তাপটা উচ্চ তাপমাত্রায় পাঠিয়ে দিচ্ছে। তাহলে এখানে ধরো হাই টেম্পারেচার, এটা ধরো রেফ্রিজারেটর আমি আর লিখছি, ঠিক আছে। আর ধরো নাম এখানে
এটা হচ্ছে নিম্ন তাপমাত্রা। তাহলে এখানে ধরো টেম্পারেচারটা আমি বলছি T2, যেমন আগে করেছিলাম এটা T1। ব্যাপারটা হচ্ছে কি, দেখো এখান থেকে তাপটা কিন্তু উপরের দিকে যাচ্ছে T2 থেকে, আর বাইরের দিক থেকে ধরো একটা কার্য করতে হচ্ছে, সেই কার্যটা হচ্ছে W পরিমাণ কার্য করতে হচ্ছে। সেই পরিমাণ যে কার্যটা হচ্ছে T2 থেকে কিন্তু W কার্যটা নিয়ে তারপর T1-এ যে পাঠানো গেল, সেই যে মানটা এখানে বসাবো আমি। ধরো তার মানে কি, একটা যন্ত্র, ঠিক আছে, একটি যন্ত্র নিম্ন তাপমাত্রার আধার থেকে বহিস্থ কার্য দ্বারা তাপ উচ্চ তাপমাত্রার আধারে পরিবাহিত করে। তার মানে এখানে ধরো ওয়ার্ক ডানের ব্যাপারটা কীরকম হচ্ছে, এখানে যে এফিসিয়েন্সি বার করি, এখানে এফিসিয়েন্সি অ্যাকচুয়ালি হবে না, এখানে হবে যে হিমায়কের কার্য গুণাঙ্ক, ঠিক আছে। এবার হিমায়কের যেটা কার্য গুণাঙ্ক, এটা কি হবে ধরো কার্য গুণাঙ্ক। তার মানে এখানে কার্য গুণাঙ্ক ধরো আমি যদি বলি ইটা প্রাইম দিচ্ছি, ঠিক আছে। ইটা প্রাইম কি করব, বাইরে থেকে ধরো মানে আমি যে পরিমাণ এখান থেকে ধরো কিউ পরিমাণ আমি যদি বলি Q2 পরিমাণ তাপ এটাতে, আর এটা হচ্ছে Q1 পরিমাণ তাপ, ঠিক আছে। তাহলে দেখো Q2 প্লাস এখানে কি হচ্ছে W কার্য করতে হচ্ছে, তারপর কি হচ্ছে Q1-এ সেন্ড করে দিচ্ছে বাকিটা। তাহলে এই পরিমাণ তাপটা নিয়ে হলো প্লাস কৃতকার্য করলো, তারপর হচ্ছে Q1-এ কিন্তু সেন্ড করে দিল। তাহলে অ্যাকচুয়ালি W-এর মানটা কিন্তু এখানেও কিন্তু Q1 মাইনাস Q2 এটা হচ্ছে। তাহলে এখানে ব্যাপারটা কী হবে, দেখো ইনপুট ওরকমই জিনিসটা করছি আমি, যে ইনপুট বা এখানে আউটপুট, মানে কতটা ইনপুটে নিচ্ছে তারপর আউটপুটে কতটা দিচ্ছে। তাহলে ইনপুটে ধরো এটা যেহেতু রেফ্রিজারেটার ক্ষেত্রে ইনপুটে থাকো মানে কি, বাইরে থেকে কতটা পরিমাণ কার্য করতে হচ্ছে, আর কতটা পরিমাণ তাপকে ধরো আমি Q1-এ মানে T1 যে তাপ আধারের উৎসটা আছে সেটাতে সেন্ড করবো, সেটাতে আমি করছি ধরো Q2 পরিমাণ তাপটা নিচ্ছে, ঠিক আছে। তাহলে এটি করবো Q2 বাই W, তাহলে Q2 বাই নিচে ধরো W এর জায়গায় কী হচ্ছে Q1 মাইনাস সেখানটা হচ্ছে Q2, ঠিক আছে। তাহলে 1 বাই অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমি যদি Q1 বাই Q2 করি, তাহলে এটা 1 বাই Q2 বাই Q2, তাহলে এটা হচ্ছে 1 বাই Q1 বাই Q2 নিচে -1, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে যদি কার্নোচক্রের হিসাব অনুযায়ী যদি করতে যাও, তাহলে এখানে এটাকে আমি বসিয়ে দিতে পারি যে 1 বাই T1 বাই T2 -1, ঠিক আছে। তাহলে এটাকে বলতে পারো ইটা প্রাইম বা রেফ্রিজারেটরের ক্ষেত্রে কার্য গুণাঙ্ক। এটা থেকেও অঙ্ক দেওয়া থাকে তোমাদের, এর হিট রিজার্ভারে একটা তোমার এটা যখন বলবে যে এত পরিমাণ কার্য করে একটা এত পরিমাণ তাপকে উচ্চ তাপমাত্রা আধারে পাঠানো হলো, তাহলে সেক্ষেত্রে এর কার্য গুণাঙ্কের মানটা কত, এরকম টাইপের অঙ্ক থাকবে। এছাড়া তোমাদের একটা থাকে কার্নোট ইঞ্জিন, ঠিক আছে। কার্নোট ইঞ্জিনের সাথে যে এন্ট্রপি ব্যাপারটা থাকে সেটা আমি নেক্সট ক্লাসে তোমাকে বুঝিয়ে দেবো। কার্নোট ইঞ্জিনও যে এফিসিয়েন্সি ক্যালকুলেশন ওর জন্য যে 4টা স্টেপের ওপর যে কৃতকার্য সেটা নেক্সট ক্লাসে আমি দেখাবো তোমাদেরকে। এবার হিমায়ক দিয়ে যে অঙ্কগুলো এগুলো তোমরা একটু দেখবে, আমি তারপর নেক্সট ক্লাসে ওর যেটা কার্নোট সাইকেলের যে ক্লাসটা করাবো তার সাথে কিন্তু কিছু কোশ্চেন আমি বলে দেবো এর সাথে।